স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে মৌসুমী শান্তা। এবার জানাবো খবরের বিস্তারিত। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলও ছাড় দেওয়া হবে না। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ভারতের সঙ্গে করা গোপন চুক্তিগুলো প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখছে ভারত, এমন মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, এক বিজয় করেছ, আরেক বিজয় আসবে। দেশের চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রায় ৩ ঘন্টার বৈঠকে উঠে আসে সমসাময়িক নানা ইস্যু। ভারত ইস্যু ও দেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে কথা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক। দেশের অখণ্ডতার প্রশ্নে কোনো রকম ছাড় নয় বলে জানান তিনি। ভারত সবসময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে। ভারতের সাথে যে সম্পর্কটি, সেটি জনগণের সাথে জনগণের সম্পর্ক হয়নি, সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়নি, বরং ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা চলছে উল্লেখ করে এই বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন ছাত্ররা। ভারত আওয়ামী লীগ সরকার যেভাবে সংখ্যালঘুদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাদের সম্পদ লুণ্ঠন করেছে, সেটির উদাহরণ আর ইতিহাসে দ্বিতীয়টি নেই। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে যেন দেশের সম্মান বজায় থাকে সে বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষার্থীরা। এছাড়া দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, বিভিন্ন কমিশন গঠন, সাম্প্রতিক সহিংসতা, সীমান্ত হত্যার বিচার ও ভারতের সাথে পানির ন্যায্য হিসাব সহ নানা বিষয়ে আলোচনা হয় বৈঠকে। সীমান্ত যতগুলো হত্যা হয়েছে সেগুলোর জন্য বিচার নিশ্চিত করা হয় এবং পানির যে ন্যায্য হিস্সা, সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয়। জাতীয় ঐক্যের ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে আলাপে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। যা কিছুই ঘটুক না কেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলবের পর সাংবাদিকদের একথা বলেন তিনি। এদিকে নিরাপত্তার শঙ্কায় আগরতলার বাংলাদেশ মিশনে বন্ধ করে দেওয়া হয়েছে ভিসা ও কনসুলার সেবা। সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার পরপরই কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। ভারতের পক্ষ থেকেও দুঃখ প্রকাশ করে দেয়া হয় বার্তা। এ ঘটনায় ভিয়েনা কনভেনশন লঙ্ঘন হওয়ায় জরুরি তলব করা হয় ভারতীয় হাইকমিশনারকে। মঙ্গলবার বিকাল 4টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হন প্রণয় বার্মা। এ সময় অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ভারতকে যে বার্তা দেওয়ার তা দেয়া হয়েছে। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে 40 মিনিটের বৈঠকের পর বেরিয়ে আসেন ভারতীয় হাইকমিশনার। বলেন, কোনো নির্দিষ্ট ইস্যু বা এজেন্ডা নিয়ে আবর্তিত নয় বাংলাদেশ ভারতের সম্পর্ক। যা কিছুই ঘটুক, দুদেশের বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতার সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে। মাল্টিফ্যাসেটেড রিলেশনশিপ এন্ড অ্যাজ আই হ্যাভ সেড, আমাদের সম্পর্ক বহুমুখী। আমি বলেছি, এটা একটা এজেন্ডা বা ঘটনার জন্য প্রভাবিত হবে না। অনেক বিষয় নিয়ে একসাথে আমরা কাজ করছি এবং সত্যিই আমরা ইতিবাচক, স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চাই। আমাদের পারস্পরিক নির্ভরতা রয়েছে যা উভয় পক্ষের স্বার্থের সঙ্গে জড়িত। এদিকে নিরাপত্তাহীনতায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগরতলা মিশনে সব ধরনের কনসুলার সেবা বন্ধ রাখার বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সহকারী হাইকমিশন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নানা সংগঠন। সমাবেশ থেকে বাংলাদেশের প্রতি ভারতের আগ্রাসী মনোভাব রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে আজও। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। হাইকমিশনের সদস্যদের নিরাপত্তা দিতে ভারত ব্যর্থ হলে তাদের ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। ওরা যদি আমাদের হাইকমিশনারদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, আপনারা প্রত্যাহার করে নিয়ে আসুন। আর ভারতকে স্পষ্ট ভাষায় এই বাংলাদেশ কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে ভারতের রক্ষা নাই, শেষ নাই। আমরা কিন্তু আর ধৈর্য ধরতে পারতেছিলাম।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় অপপ্রচার ও আগ্রাসনের প্রতিবাদে ৮ দফা দাবি জানিয়ে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। প্রেস ক্লাবের সামনে ওই কর্মসূচিতে দেশে ভারতীয় টিভি চ্যানেল বন্ধের দাবি ওঠে। বাংলাদেশের মাটিতে ভারতের কোনো টিভি চ্যানেলের আমরা দেখতে চাই না। অবিলম্বে ভারতের সকল টিভি চ্যানেল দেখানো বন্ধ করতে হবে। একই দাবিতে বিক্ষোভ করেছে খেলাফত মজলিস। ইসকনের মাধ্যমে স্বৈরাচারের দোসররা বিশৃঙ্খলা করে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার ব্যর্থ চেষ্টার অভিযোগ তুলে বক্তারা। যদি ভারত সরকার মনে করে যে এই দেশে কোনো একটা অজুহাত খাড়া করে এই দেশে তারা আসবে, আমরা 18 কোটি জনগণ বুকের রাজা রক্ত ঢেলে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রস্তুত আছি। শাহবাগে জাতীয় নাগরিক কমিটির সমাবেশে সংগঠনের আহ্বায়ক বলেন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মাঠে আছে ছাত্র জনতা। আগামীতে বাংলাদেশ নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, বাংলাদেশের শান্তি প্রিয় জনতা যারা রয়েছেন, ছাত্রবৃন্দ যারা রয়েছেন, আপনারা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন, আমাদের লড়াই চলবে। এছাড়া আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যালয়ে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য। ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন সেদেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ বিষয়ক হালনাগাদ করা বার্তায় এই সতর্কতা জানিয়েছে। জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা, রাজনৈতিক সভা সমাবেশ সহ বিভিন্ন জায়গায় এই হামলা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হাইকমিশন বলেছে, 2024 সালে জুলাই ও আগস্টে বাংলাদেশ জুড়ে ব্যাপক সহিংসতা হয়, যাতে অনেক মৃত্যু ও বহু আহত হয়েছে। পরিস্থিতি এখনও অস্থির উল্লেখ করে হাইকমিশন বলেছে, রাজনৈতিক মিছিল ও সমাবেশ এখনও অব্যাহত রয়েছে। আওয়ামী লীগের শাসন আমলে রাজনীতিবিদদের ইন্ধনেই দুর্নীতিতে জড়িয়ে পড়েন ব্যবসায়ী, সেনা কর্মকর্তা, আমলাসহ ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিরা। তাই ঢালাওভাবে কোনো শ্রেণী পেশাকে দায়ী না করে দুর্নীতিবাজদের চিহ্নিত করে শাস্তি দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। এজন্য সরকারি সংস্থাগুলো সুনাম ধরে রাখতে নিজেরা উদ্যোগী হতে পারে। তবে দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে সরকারকেই। শেখ হাসিনা সরকারের প্রায় 16 বছরের শাসনামলে প্রতি বছর দেশ থেকে পাচার হয়েছে গড়ে $16 বিলিয়ন। বিপুল অঙ্কের এ অর্থ দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে হাতিয়ে নিয়েছে সরকারের সুবিধাভোগী একটি গোষ্ঠী। শ্বেতপত্র প্রণয়ন কমিটির এক জরিপে এসেছে, জনগণ মনে করে দুর্নীতিতে রাজনীতিবিদদের ছাড়িয়ে শীর্ষে ছিলেন কিছু সেনা কর্মকর্তা ও আমলা। যে ক্ষমতার যে চৌর্যতন্ত্র হয়েছে তার মূল স্তম্ভ হিসেবে উর্দি ছাড়া আমলারা কাজ করেছে। স্বেচ্ছাচারী প্রকল্প, ইচ্ছেমতো ব্যয় বাড়ানো সহ নানা উপায়েই হয়েছে এ দুর্নীতি। বিশ্লেষকরা মনে করেন, ঢালাওভাবে আমলাদের দোষারোপ না করে প্রতিটি ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দেওয়া উচিত। ঢালাওভাবে সকলকে বলা ঠিক হবে না যে আমলারাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। যার যার দায়িত্ব তার সীমার মধ্যে তাকে থাকতে হবে। তিনি এই সীমা লঙ্ঘন করে তিনি কারোর প্রতি অতি আনুগত্য প্রকাশ করে বা অতি করে কাজ করতে পারবেন না, করলে তিনি দায়ী হবেন। এই দায়ী হওয়ার ব্যবস্থাটা যেভাবে আইন কানুনে লেখা আছে সেইভাবে প্রয়োগ হবে। দুর্নীতি আর অর্থ লোপাটের তালিকায় আছে বেশ কয়েকজন সেনা কর্মকর্তাও। বিশ্লেষকরা বলছেন, দেশের স্বার্থেই বিভিন্ন উন্নয়ন কাজে অংশ নিয়েছে সেনাবাহিনী। সেসব প্রকল্পও জবাবদিহির আওতায় আনা দরকার। আর্মি তো ধরুন আপনার একটা ডিসিপ্লিন ফোর্স, এখানে দুর্নীতি হওয়া উচিত নয়, সেকেন্ড ব্যালেন্স এখানে অনেক বেশি। তারপরেও যখন হয় তখন আপনি এটা বুঝতে হবে যে সরকারি ইনভলভমেন্ট এখানে অনেক বেশি ইনডাইরেক্টলি। সরকারের চাওয়া সেইটাকে এক সময় এসে কিন্তু সে যাই হোক এটাকে পূরণ করতেই হয়, এর বাইরে দাঁড়িয়ে থাকা কিন্তু সম্ভব হয় না। শ্বেতপত্রের দলিলকে আমলে নিয়ে এখন প্রত্যেকটি ঘটনার আলাদা তদন্ত করে শাস্তির তাগিদ বিশ্লেষকদের। কোন একটা গোষ্ঠীর ভিতরে কারোর যদি দায় থাকে, রাষ্ট্রের ক্যারেক্টার হলো সেটা সুবিচার করতে পারে কিনা, প্রত্যেকটা গোষ্ঠীর চরিত্র এইটাতে প্রকাশ পায় যে তিনি পেশাদারি থেকে এই প্রক্রিয়ায় সহায়তা করেন কিনা।
সেই সঙ্গে বিগত সময়ে ঘটা প্রতিটি অপরাধের দায় সামগ্রিকভাবে আওয়ামী লীগ সরকারকেই নিতে হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। 4 ডিসেম্বর 1971 সাল আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে দিনটি বাংলাদেশের জন্য ছিল অস্থিরতা আর উদ্বেগের। এদিন যৌথ বাহিনী প্রতিরোধের সর্বত্র পিছু হটে হানাদার বাহিনী, সর্বাত্মক রূপ লাভ করে মুক্তিযুদ্ধ। সেই স্মৃতিচারণ করতে গিয়ে সেসব দিনগুলোতে গণহত্যাকারীদের রুখে দেবার গল্প শোনালেন বাসদ নেতা খালেকুজ্জামান। 4 ডিসেম্বর 1971 সাল। এদিন বাংলাদেশের সব রণক্ষেত্রে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী প্রবল প্রতিরোধে হানাদার বাহিনী সর্বত্র পিছু হটতে বাধ্য হয়। সেদিন বাংলাদেশের বীর যোদ্ধাদের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী এগিয়ে আসে। ঢাকা, চট্টগ্রাম, করাচি শত্রু ঘাঁটিতে চলে বোমা বর্ষণ। ঢাকা ও চট্টগ্রামের আকাশে দামামা বাজে বিমান যুদ্ধের। তীব্র আক্রমণের মুখে বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে পালানোর পথ খুঁজতে থাকে পাকিস্তানি হানাদার বাহিনী। নিরস্ত্র জনগণ কিভাবে সশস্ত্র গণহত্যাকারীদের সেদিন প্রতিহত করেছিলেন তারই স্মৃতিচারণ উঠে আসে এই বীর যোদ্ধার কণ্ঠে। 9 মাস সশস্ত্র লড়াই করে জনগণদের স্বাধীন করেছে। ধরেন আমরা মুক্তিযুদ্ধ করেছি, অস্ত্র ট্রেনিং নিয়েছি, কিন্তু মার্চে যখন শুরু হলো লড়াইটা, সামরিক বাহিনীর লোকেরা যারা বিদ্রোহ করেছে তারা তাদের কাছে অস্ত্রপাতি যা ছিল এটা নিয়ে গোলাগুলি করেছে, আমরাও কিছু সংগ্রহ করে, কিন্তু বেশি দিন টিকতে পারে না, তারপর ইন্ডিয়া চলে যেতে হয়েছে। তাহলে এই সময় প্রতিরোধ করেছে কে? প্রতিরোধ করছে জনগণ, সাধারণ জনগণ, নিরস্ত্র জনগণ সশস্ত্র গণহত্যাকারী শক্তিকে প্রতিরোধ করেছে। মুক্তিযুদ্ধে অংশ নেয়া বেশিরভাগই ছিলেন সাধারণ মানুষ, কিন্তু আজও প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি না করতে পারায় নিজের হতাশার কথা জানান এই নেতা। এই যে যোদ্ধা নিয়ে এখন যেটা চলছে আর কি, যে স্বাধীন দেশে আমরা মুক্তিযোদ্ধার তালিকাও করতে পারলাম না, এবং সচিব পর্যায়ের 5-6 জন তারা জাল সার্টিফিকেট করে প্রমোশন নেওয়ার চেষ্টা করে। এর চেয়ে লজ্জার কিছু আছে? তাহলে ওখানে যারা ট্রেনিং নিয়েছিল তাদের তালিকা নেন। তারপরে এখানে যারা, প্রথম কথা হলো দেশের 7.5 কোটি মানুষ কিন্তু মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করতে পারলেন না কেন? এবং মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, যে গণ আকাঙ্ক্ষা, সেটা তো বাস্তবায়িত করা দূরে থাক, বিপরীতে দাঁড়িয়ে শাসন। মুক্তিযুদ্ধের 53 বছর পার হয়ে গেলেও মানুষের মৌলিক অধিকার পূরণ হয়নি আজও। এই অপূর্ণতার বিস্ফোরণই 24-এর গণ অভ্যুত্থান, এমন আক্ষেপে শুরু আসে এই রাজনীতিবিদের কাছ থেকে। এইবারে যে গণ অভ্যুত্থানটা হইল, এটা কিন্তু মুক্তিযুদ্ধেরই অপূরিত আকাঙ্ক্ষার বিস্ফোরণ, এবং যতদিন এই আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হবে বারে বারে এই বিস্ফোরণ হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। কুষ্টিয়া পানি নিষ্কাশনের নালা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন প্রভাবশালীরা। পানি প্রবাহের পথে রোধ করায় জলাবদ্ধতায় পড়েছে কুমারখালী উপজেলা সহ আশপাশের কয়েকটি ইউনিয়নের প্রায় 510 হেক্টর জমি। এতে করে চরম ক্ষতির মুখে স্থানীয় কৃষকরা। দুষ্টু চক্রের হাত থেকে অবৈধ দখলমুক্ত করতে সমাধানের আশ্বাস মিলেছে উপজেলা প্রশাসনের কাছ থেকে। পুরো মাঠ জুড়ে কোথাও হাঁটু আর কোথাও কোমর পানি। বছরের প্রায় অর্ধেকের বেশি সময় জুড়েই পানিতে ডুবে থাকে এসব জমি। একসময় 2 ফসল চাষ করা এসব জমিতে এখন বছরে মাত্র একবার ধানাবাদ করতে পারেন কৃষক। এ চিত্র কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দালালপুর, শিলাইদহ সহ আরও কয়েকটি ইউনিয়নের। পানি নিষ্কাশনের নালা কেউ ভরাট করে বসতি গড়েছেন, আবার বাদ দিয়ে কেউ কেউ করছেন মাছ চাষ। এতে আবাদযোগ্য জমি জলাবদ্ধতার কবলে পড়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বাড়ি করে রাস্তা ব্লক করে ফেলেছে পথটা, ওই জন্য পানি বাড়ায় না, এখন এই বিলটা শুকায় না। পানি ধরেন সবসময় থাকে, আপনার ধানটা হয় না, 1 বছর হয়, তাও আপনি প্রত্যেক জায়গায় কচুরি জঙ্গল, বিশাল জঙ্গল। মাঠে ফসল খুব ভালো হয় না, 1 বছর ধান হয়, শাক মাছ তুলে মানুষ খাচ্ছে, মানুষের অভাব। বছরে 7 থেকে 8 মাস প্রায় পানির নিচে থাকছে 510 হেক্টর কৃষি জমি। 1 দশক ধরে এভাবে চলে আসলেও কৃষকদের দুর্ভোগ লাঘবে কোনো উদ্যোগ না নেওয়ার অভিযোগ এই জনপ্রতিনিধির। প্রশাসনকে লিখিত দেওয়ার পরেও এর কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আসলে হয়নি। জলাবদ্ধতার কারণে প্রতি বছর প্রায় 20 কোটি টাকার শস্য উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। কিন্তু রবি মৌসুম ব্যতীত বাকি যে 2 মৌসুম, খরিফ 1 খরিফ 2, এতে কোনো ফসল হয় না। 1 ফসলি জমিটাকে যদি আমরা 3 ফসলি জমিতে রূপান্তর করতে পারি, তাতে আমাদের আনুমানিক প্রায় 20 কোটি টাকার অধিক ফসল উৎপাদন করা সম্ভব। অবশেষে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। সমস্যা সমাধানে শিগগিরই পদক্ষেপ নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। করে যেন আগামীতে এই জলাবদ্ধতাটা না হয়, স্থানীয় জনপ্রতিনিধিদেরকে নিয়ে যেন জলাবদ্ধতা নিরসন করা যায়, এই বিষয়ে আমরা
সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণের মধ্যে আছি। সরকারিভাবে খাল খননের মাধ্যমে দ্রুত পানি নিষ্কাশন করা হলে কৃষি উৎপাদন যেমন বাড়বে তেমনি দূর হবে দুর্ভোগ, এমনটাই প্রত্যাশা হাজারো কৃষকের। ডিবিসি নিউজ ডেস্ক। এক যুগের সংস্কার হয়নি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কলেজ মোড় থেকে জামাত মোড় পর্যন্ত পুরাতন ওয়াবদা সংরক্ষণ বাঁধের উপর নির্মিত আঞ্চলিক সড়ক। দীর্ঘদিন সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে সড়ক, ফলে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছে লক্ষাধিক মানুষ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দাবি, ওয়াবদা সংরক্ষণ বাঁধের উপর নির্মিত হওয়ায় সড়কটির সংস্কার সম্ভব হচ্ছে না, আর বিকল্প বাঁধ নির্মিত হওয়ায় পুরাতন বাঁধটিতে আর কোনো কাজ করা সম্ভব নয় বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার করইতলা মোড় হতে আজুগড়া জামাত মোড় পর্যন্ত আঞ্চলিক সড়কটি বেহাল দীর্ঘদিন ধরেই, এক যুগেও হয়নি কোনো সংস্কার। 7 কিলোমিটার দীর্ঘ সড়কের পুরোটাই ছোট বড় গর্তে ভরা। সোহাগপুর গরুরহাট থেকে জামাত মোড় পর্যন্ত বাঁধের দুই পাশের মাটি সরে গিয়ে পরিস্থিতি হয়েছে আরও নাজুক। প্রায়শই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, চরম ভোগান্তিতে লাখেরও বেশি চলাচলকারী। রোগী, কত ডেলিভারি রোগী, কত সমস্যা, এগুলা গাড়িতে চলাচল করা যায় না। এই রাস্তাগুলো চলাফেরা করে না, রাস্তাঘাটে এমন কষ্ট, এমন বিপদ, তা বলা যাবে না। লাস্ট 5-7 বছরের মধ্যে কখনো দেখি নাই যে কোনো একটা জনপ্রতিনিধি এসে দেখেছে। জনভোগান্তি লাঘবে সড়কটির দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে, এটা পরিত্যক্ত না করে যদি এই রাস্তাটা দ্রুত সংস্কারের কাজ হয় তাহলে মোটামুটি বেশ ভালো হবে ইনশাআল্লাহ। এই রাস্তা বাতিল করছে, বহুত লোক এই এলাকা থেকে, সব অন্য এলাকায় এই রাস্তা দিয়ে চলাচল করে। এদিকে অবকাঠামোগত জটিলতায় সংস্কার সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, আর নতুন বাঁধ তৈরি হওয়ায় পুরনোটি সংস্কার সম্ভব নয় বলছে পানি উন্নয়ন বোর্ড। এই দুইটা রাস্তার আমার একই অসুখ, সেটা হলো যে দুইটা রাস্তায় পানি উন্নয়ন বোর্ডের এমব্যাঙ্কমেন্ট বাঁধের উপর অবস্থিত। তো এই বাঁধের উপর অবস্থিত হওয়ার কারণে এই রাস্তাগুলো আমরা পানি উন্নয়ন বোর্ডের অনুমতি ছাড়া করতে পারি না, এনওসি ছাড়া করতে পারি না। পানি উন্নয়ন বোর্ড যদি বাঁধের মেরামতটা আগে করে দেয় তখন আমরা রাস্তাটা মেরামত করতে পারবো। বাঁধটা কিন্তু আমার মূল ইয়েতে নাই, মনে করেন হয়তো আমার দখলে আছে, লোকজন আছে, কিন্তু তারা যদি মেরামত করতে চায় তাহলে তারা মেরামত করুক। কিন্তু সমস্যা হলো আমরা একটা পরিত্যক্ত বাঁধকে আমরা মেরামত করে দিব আর একটা ডিপার্টমেন্টের রাস্তা করার জন্য, এটা তো আসলে আমাদের ফান্ডিং করবে না। সব প্রতিবন্ধকতা কাটিয়ে শিগগিরই সড়কটির সংস্কারের মাধ্যমে দূর হবে ভোগান্তি, এমন প্রত্যাশা স্থানীয়দের। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দিনভর জাল ফেলেও মিলছে না আশানুরূপ ইলিশ। প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে জেলেদের ধার দেনা, বেকার হয়ে পড়ছেন অনেকে, তাই জীবন জীবিকার তাগিদে কেউ কেউ চলে যাচ্ছেন অন্য পেশায়। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের আকাল, লোকসানের ভয়ে জাল গুটিয়ে রেখেছেন অনেক জেলে। আবার কেউ কেউ মহাজনের দেনা ও এনজিওর বোঝা মাথায় নিয়েই জাল ফেলছেন ইলিশের আশায়। দিনভর জাল ফেলেও মিলছে না আশানুরূপ ইলিশ, এতে জীবিকা আর ধার দেনা শোধ করা নিয়ে চিন্তায় জেলেরা। কিন্তু এখন তো অভিযান যাওয়ার পরে আমার কোনো মাছ টাছ নাই, এখন নদীতে যাইলে আমার ফুস হয় না। যাইয়া যেই তেল ফুরিয়া যায়, তেলের দোকানো ডিজেলের দোকানো ধ্যান হইয়া যায়, গরু দিয়া চাষ করিয়া কিছু সবজি ফসল টসল করার জন্য চেষ্টা করি, চাই নিয়ে কিছু মিলাই দেনা বানা করিয়া খাইতে খাইতে জাল সাওয়ার বেঁচে দিলে আমাকে দেনা শেষ হইব না। এখন আমরা খেতে কামড়ে ধর মাঠে যেই সময় যে কাম পাই এই কাজ কামড়ি করি। মৎস্য কর্মকর্তারা বলছেন মাছ না মেলার কারণ জলবায়ুর বিরূপ প্রভাব। শীতটা একটু আর্লি চলে এসছে, এটা ক্লাইমেট চেঞ্জের কারণে হয়েছে। ইলিশ সংরক্ষণ অভিযান শেষ হওয়ার পরে কিন্তু মাছের পরিমাণ একটু কম দেখা যাচ্ছে। আমাদের যে প্রাকৃতিক যে মৎস্য সম্পদ, এটাকে রক্ষা করতে হলে জেলেদের কিছু জেলেকে বিকল্প কর্মসংস্থান আনতে হবে। সেই বিকল্প কর্মসংস্থানে তাদের প্রশিক্ষণ দেওয়া এবং প্রণোদনা দেওয়ার পাশাপাশি কিছু জেলেকে আমরা বিকল্প কর্মসংস্থানে আনার চেষ্টা করছি। জীবন জীবিকার তাগিদে অন্য পেশায় ঝুঁকছেন জেলেদের কেউ কেউ। ডিবিসি নিউজ ডেস্ক। শরীয়তপুরে ভেড়ার খামারে পাহারাদার হিসেবে কাজ করছে জার্মান শেফার্ড কুকুর। শুধু তাই নয়, অপরিচিত কোনো ব্যক্তি কিংবা বিপদের আঁচ করে সঙ্গে সঙ্গে জানান দিচ্ছে মালিককে। খামার দেখাশোনায় এমন পন্থায় খুশি স্থানীয়রাও। খামারে চড়ে বেড়াচ্ছে একদল ভেড়া, আর সেগুলোর উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে জার্মান শেফার্ড। প্রাণীগুলো নির্দিষ্ট গণ্ডি ছেড়ে বেরোলেই দৌড়ে গিয়ে শাসিয়ে আসছে কুকুরটি। খামারের সীমানায় অপরিচিত কোনো ব্যক্তি কিংবা অন্য বিপদের ঘ্রাণ পেলে সাথে সাথে জানিয়ে দেওয়া হচ্ছে খামার মালিককে।
এমন দৃশ্য বিদেশে দেখা গেলেও বাংলাদেশের গ্রামাঞ্চলে বিরল। তবে পশুপালনে এমন উদ্যোগ নেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার যোগপাট্টা এলাকার ব্যবসায়ী সুমন খান। অনেকটা শখের বশেই 2 বছর আগে গ্রামের বাড়িতে 30টি ভেড়া আর অল্প কিছু ছাগল নিয়ে সুমন শুরু করেন খামার। বর্তমানে খামারটিতে 70টি ভেড়া ও 30টি ছাগল রয়েছে। খামার তৈরির শুরুতে চোর, শিয়াল ও সাপ থেকে ভেড়াগুলোকে রক্ষা করতে সুমন নিয়ে আসেন একটি জার্মান শেফার্ড জাতের কুকুর। পরবর্তীতে সেটিকে ট্রেনিং দিয়ে দক্ষ করে খামার দেখাশোনায় 3 জন লোকের পাশাপাশি কুকুরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। রাত্রে পাহারা দেওয়ার ব্যাপারটা নিশ্চিত করার জন্য কুকুরগুলা দরকার হয়ে পড়ছে। মানে আপনি যখন কোনো কিছু করবেন সময় উপযোগী সব কিছু একের পর এক চলে আসবে। খরচ তো সেভ প্লাস বিশ্বস্ততা। আপনার মানুষ তার ছুটির দরকার আছে, সে আরাম আয়েসের দরকার আছে, কিন্তু অর্থ কোনো দরকার নাই। ও আপনার যতক্ষণ পর্যন্ত বাঁচবে, যতক্ষণ পর্যন্ত সে আছে, ওর ডিউটিও করে যাবে। কুকুরদের ভেড়া পালনের এমন অভিনব পন্থার প্রশংসা করেন সবাই। আগে তো কখনো দেখিনি এইভাবে যে একটা ভেড়ার ফার্ম এভাবে কুকুরে পাহারা দেয়, প্রথম দেখলাম আর কি। ভেড়াগুলার ছাগলগুলা নিয়ে ঘাস টাস খাওয়ায়, ছাগল ভেড়ালে বাইরিলে দিলে ভয়েই খায়। জার্মান শেফার্ড ছাড়াও এই খামারে আরও একটি বিদেশি কুকুর রয়েছে। বাইরের কোনো লোক দেখলেই 2টি কুকুরই জানান দেয়া শুরু করে। ডিবিসি নিউজ ডেস্ক। পাটজাত পণ্যের 3টি ক্যাটাগরিতে প্রণোদনা কমানোয় বিপাকে পড়েছেন নাটোরের রপ্তানিকারকরা। এ অবস্থায় মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে পাটজাত পণ্যের ওপর ভারতের বসানো অ্যান্টি ডাম্পিং শুল্ক। সব মিলে পাট শিল্পে দেখা দিয়েছে অশনি সংকেত। নাটোরে বেসরকারিভাবে চালু রয়েছে 2টি পাটকল, যেখানে তৈরি হচ্ছে পাটের বস্তা, সুতা, চট সহ বিভিন্ন পণ্য। এসব পণ্য রপ্তানি হয় ভারত, নেপাল, পাকিস্তান ও ভুটান সহ বেশ কয়েকটি দেশে। এ থেকে আয় বছরে প্রায় 150 কোটি টাকা। গেল বছর পাটজাত পণ্যের 3 ক্যাটাগরিতে রপ্তানিকারকদের নগদ অর্থ সহায়তা দেওয়া হলেও এবছর কমে আসে সহায়তার পরিমাণ। একদিকে সরকারি অর্থ সহায়তা কম, অপরদিকে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হওয়া ভারতে অ্যান্টি ডাম্পিং শুল্ক হওয়ায় বিপাকে ব্যবসায়ীরা। এই অ্যান্টি ডাম্পিং চাপানোর ফলে আমাদের এখানে যে আমরা যে সময় পাট কিনতেছি, এখন পাট কিনে উৎপাদন করে অ্যান্টি ডাম্পিং দিয়ে আমরা রপ্তানি করতে পারতেছি না। এই যদি অবস্থা চলতে থাকে তাহলে বাংলাদেশের পাট শিল্প ধ্বংস হয়ে যাবে এবং পাশাপাশি যারা পাটের উৎপাদনকারী অর্থাৎ কৃষকরা এই পাট উৎপাদনে বিমুখ হবে। অ্যান্টি ডাম্পিংয়ের যে শুল্ক ভারত আরোপ করেছে, এটা একই পর্যায়ে যদি সব আইটেমে করা যায় সেটা একটা ভালো, আর এটাকে আরেকটু কমাতে পারলে ডিউটিটাকে আরও ভালো হয়। প্রণোদনা বাড়ানোর পাশাপাশি অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি রপ্তানিকারকদের। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে পাট চাষি যারা রয়েছেন তাদেরকে আধুনিক উচ্চ ফলনশীল জাতের চাষের জন্য পরামর্শ, সঠিক সুষম পরিমাণে সার ব্যবহার করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। পাটের পণ্য রপ্তানি তলানিতে যাওয়ার আগেই সংশ্লিষ্টরা যথাযথ পদক্ষেপ নেবেন, এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক। দিনাজপুরের হিলি ও বিরামপুরে শুরু হয়েছে শীতকালীন সবজির চাষ। প্রতিটি মাঠেই এখন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। উৎপাদন ব্যয় বাড়লেও ফলন ও দর ভালো পাবার আশা কৃষকদের। এদিকে শীতকালীন সবজি চাষে সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। জমি প্রস্তুত, চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত দিনাজপুরের বিরামপুর ও হিলি উপজেলার চাষিরা। শীতের শুরু থেকেই মাঠে মাঠে চলছে বাঁধাকপি, ফুলকপি, মূলা, শিম, বেগুন সহ শীতকালীন সবজির চাষ। এসব সবজি জমি থেকেই কিনে নিয়ে যায় ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা। বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাড়ায় বেড়েছে উৎপাদন ব্যয়। গেল বছর ফুলকপি চাষে বিঘায় 10 থেকে 15,000 টাকা খরচ হলেও এবছর গুনতে হচ্ছে 20 থেকে 30,000 টাকা। বড় ধরনের দুর্যোগের কবলে না পড়লে ভালো ফলন ও বাড়তি দর পাবার আশা কৃষকের। একবারে বেচলে একবারে 50,000, 60,000, 80,000, 1 লাখ এরকম টাকা। 70 থেকে 75 দিনের মধ্যেই আপনার এই বাঁধাকপিটা বাজারে বিক্রি করা যায়। 50% লাভের আশা করি। সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের।
আমাদের পরামর্শ সেবা অব্যাহত আছে। তো আশা করছি আমাদের রবি মৌসুম বা শীতকালীন যে মৌসুম, সেই মৌসুমে আমাদের এর আবাদ এলাকা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সে বিষয়ে আমাদের পরামর্শ সেবা অব্যাহত আছে। আগামীতে আরো বড় পরিসরে কিভাবে আমাদের এই শীতকালীন সবজিটাকে জনপ্রিয় করা যায় সেই অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম বাস্তবায়ন করছি। এবছর 2 উপজেলায় শীতকালীন সবজির চাষ হয়েছে 1,500 হেক্টর জমিতে। চলতি মাসের মাঝামাঝি থেকে এসব সবজি বাজারজাত শুরু করবেন চাষিরা। ডিবিসি নিউজ ডেস্ক। সামরিক আইন জারির পর উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সেউল। ন্যাশনাল অ্যাসেম্বলির সামনে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তির হুমকি থেকে দক্ষিণ কোরিয়াকে সুরক্ষা ও রাষ্ট্রবিরোধী শক্তিকে নির্মূল করতে এই পদক্ষেপ নেওয়া জরুরি বলে জানান দেশটির প্রেসিডেন্ট। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হঠাৎই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। ভাষণে কমিউনিস্ট উত্তর কোরিয়ার হুমকি থেকে দক্ষিণ কোরিয়াকে সুরক্ষায় ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তিকে নির্মূল করতে জরুরি ভিত্তিতে সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট। তবে সামরিক আইন জারির পদক্ষেপকে ভুল বলে আখ্যা দিয়েছে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি ও বিরোধী দলগুলো। সামরিক আইন জারির পদক্ষেপকে অসাংবিধানিক বলে মন্তব্য করার পাশাপাশি বিক্ষোভের ডাক দিয়েছেন প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা লা জায়ে মিয়ং। লা জায়ে মিয়ং এর নেতৃত্বে মধ্যরাত থেকে পার্লামেন্টের সামনে জড়ো হতে শুরু করে বিক্ষোভকারীরা। এ সময় প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে বরখাস্তের দাবি জানানোর পাশাপাশি নো টু মার্শাল ল বলে স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। এ সময় পার্লামেন্টের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। বিক্ষোভের মুখে সামরিক আইন তুলে নেওয়ার অনুরোধ জানিয়ে একটি প্রস্তাবনা জমা দিয়েছেন দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার উ ওন সিক। এতে পার্লামেন্টের 300 জন নেতার মধ্যে 190 জনই সামরিক আইন তুলে নেওয়ার পক্ষে ভোট দেন। এদিকে সামরিক আইন জারির বিষয়ে দক্ষিণ কোরিয়ার সরকারের সাথে যোগাযোগ করেছে বাইডেন প্রশাসন। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।